এই জায়গাটার নাম হাসিরাবাদ। চারিদিকে কংক্রিটের ইমারতের মাঝে একটা খোলা জায়গা। এখানে বাচ্চাদের একটা পার্ক রয়েছে। এই কচিকাচাগুলোর খেলার জন্য এটাই একমাত্র ফাঁকা জায়গা। সারা দিনের ব্যস্ততার পর এখানে এসে একটু হাঁপ ছেড়ে বাঁচে, তাই মনের সুখে ওরা খেলাধুলা করে। আর এই পার্কটির পাশেই রয়েছে আরও একটি পার্ক, তবে এই পার্কটি ছিল সর্বসাধারণের জন্য। সারা দিনের কর্মব্যস্ত জীবন থেকে একটু প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য। একদিন উস্কো খুস্কো চুলের প্রায় রুগ্ন একটা ছেলে পার্কের মধ্যে প্রবেশ করলো। ছেলেটির চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ স্পষ্ট ছিল। উল্টো দিক থেকে আসা একজনকে দেখে ছেলেটি তার দিকে হাত বাড়িয়ে বলল, শুনছেন, আমাকে একটু সাহায্য করবেন? দাদা, আমাকে কিছু সাহায্য করবেন? কর্মব্যস্ত শহরের মানুষগুলো যেন ছেলেটাকে দেখেও না দেখার ভান করে চলে যেতে লাগলো। কাকু, আমাকে একটু সাহায্য করবেন? অফিস করে পার্কে আসা দুই বন্ধু গাছতলায় বসে বসে এই সব কিছু লক্ষ্য করছিল। আজকেও ঠিক একই সময়ে ছেলেটি পার্কের মধ্যে গুটি গুটি পায়ে প্রবেশ করলো। উল্টো দিক থেকে আসা শুটবুট পরিহিত এক মহিলাকে দেখে ও থমকে দাঁড়ালো। আর মহিলাটি সামনে আসতেই ও বলল, আন্টি, আমাকে কিছু সাহায্য করবেন? দিদি, দিদি শুনছেন, আমাকে একটু সাহায্য করবেন? মহিলাটি দাঁড়িয়ে গেল। ছেলেটিকে দেখে মায়া হলো, তাই ওকে টাকা দেওয়ার জন্য পকেটে হাত দিল। তারপর টাকা নিয়ে ছেলেটার দিকে হাত বাড়াতেই পিছন থেকে কেউ বলে উঠল, এই যে ম্যাডাম, ওকে পয়সা দেবেন না। তারপর ওই মহিলা হাতটা নামিয়ে নিল। মহিলাটি ঘুরে দাঁড়াতেই দুই বন্ধুর মধ্যে একজন বলল, আরে ওকে কেন পয়সা দিচ্ছেন? এগুলো অভাব নয়, স্বভাব। আপনি পয়সাটা দিচ্ছেন, পয়সাটা নিয়ে গিয়ে নেশা করবে, এসব আমাদের অনেক জানা আছে। তারপর দ্বিতীয়জনও তার বন্ধুকে সমর্থন করে বলল, একদম, ও ঠিকই বলেছে আপনাকে। মহিলাটি ওনাদের কথা বিশ্বাস করে ছেলেটিকে আর টাকা না দিয়ে ওখান থেকে চলে গেল। তারপর ওই ছেলেটিও ওইখান থেকে সামনের দিকে এগিয়ে গেল। আর প্রতিদিন পার্কে আসা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিরঞ্জন বাবু দূরে বসে এই সমস্ত কিছু লক্ষ্য করছিলেন। প্রতিদিনের মতো আজও ছেলেটি গুটি গুটি পায়ে পার্কের মধ্যে প্রবেশ করলো। আর ওই দুই বন্ধু আজও ওই গাছতলাতেই বসেছিল। তারপর দুজনার মধ্যে একজন গম্ভীর গলায় আওয়াজ দিল। আওয়াজ শুনে ছেলেটি থমকে দাঁড়ালো। তারপর ভয়ে ভয়ে দুই বন্ধুর দিকে এগিয়ে গেল। এই, তুই রোজ রোজ এখানে আসিস কেন রে? এটা ভিক্ষা করার জায়গা নাকি? লোক একটু এসে আরাম করবে, ও এসে ভিক্ষা চাইছে। লজ্জা শরম কিছু নেই নাকি? যা, আর কোনদিন এখানে আসবি না। দেখ, আজকের পরে তোকে যদি আমি এই পার্কে দেখি, তাহলে কিন্তু আমরা গিয়ে পুলিশে খবর দেবো, মনে থেকে জানো। বুঝতে পেরেছিস তো? হঠাৎ করে এই সমস্ত কিছু কথা শুনে ছেলেটি একেবারে হতবাক হয়ে গেল। তাই ছলছল চোখে যেন অনেক কিছু বলার চেষ্টা করছিল, কিন্তু কিছুই বলতে পারল না। তাই আস্তে আস্তে ওখান থেকে চলে গেল। রোজকার মতো দূরে বসে থাকা নিরঞ্জন বাবু আজ এই সমস্ত কিছু দেখে বড্ড দুঃখ পেলেন। তাই আর বসে থাকতে না পেরে উঠে দাঁড়ালেন আর পার্ক ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে শুরু করলেন। এটা হলো হাসিরাবাদের মেন জাংশন। এখান থেকেই বিভিন্ন দিকের যাওয়ার রাস্তাগুলি ভাগ হয়ে গেছে। ছেলেটি একটি রাস্তা ধরে হেঁটে আসছিল। আর নিরঞ্জন বাবুও ওই ছেলেটির পিছু পিছু ওই রাস্তার দিকেই যাচ্ছিলেন। আসলে নিরঞ্জন বাবু ছেলেটিকে অনুসরণ করছিলেন, কারণ নিরঞ্জন বাবুর বাড়ি এই দিকে না। আসলে ওই ছেলেটিকে পার্ক থেকে ওইভাবে তাড়িয়ে দেওয়াটা নিরঞ্জন বাবুর একেবারেই ভালো লাগেনি। হতেও তো পারে যে ছেলেটির ঘরে হয়তো সত্যি সত্যি অভাব রয়েছে, তাই গিয়ে ওনাকে দেখতে হবে। প্রায় মিনিট 15 হাঁটার পর মেন রাস্তা ছেড়ে গলিঘুজি রাস্তার মধ্যে এসে দুজনে প্রবেশ করলো। এখানে বড় বড় অট্টালিকা ছাড়াও ছোট ছোট বস্তি বাড়িও দেখা যাচ্ছে। নিরঞ্জন বাবু এই জায়গাটা ভালো করেই চেনেন।
এখান থেকে আর কিছুটা গেলেই তো চিন্তন বস্তি। ছেলেটি ক্রমশ ওই দিকেই হেঁটে যেতে লাগলো। কিছুটা হেঁটেই ছেলেটা চিন্তন বস্তিতে পৌঁছলো। অনেক ছোট ছোট ঝুপড়ি ঘরের মধ্যে টালির চালে প্লাস্টিক লাগানো একটি ঘরের মধ্যে ছেলেটি ঢুকে গেল। ছেলেটির পিছু পিছু এসে নিরঞ্জনবাবুও ওই ঘরটির সামনে এসে দাঁড়ালেন, আর একটু উঁকি দিয়ে ঘরের ভিতরে তাকিয়ে দেখলেন যে ছেলেটি একটি অসুস্থ মহিলার পাশে হতাশ হয়ে বসে পড়েছে। নিশ্চয়ই ওই মহিলাটি ছেলেটির মা। কি হয়েছে রেহান, তুই এমন করে বসে আছিস কেন? বল আমাকে, কি হয়েছে তোর? মা, আজও তোমায় আমি কোনো খাবার আর ওষুধ দিতে পারলাম না। কেউ যে আমায় একটুও সাহায্য করলো না। আমি লোকের কাছে সাহায্য চাইছি বলে দুজন আমাকে ওই পার্ক থেকে তাড়িয়ে দিল। আমি আর কারোর কাছে সাহায্য চাইবো না, আমি কাজ করব। আচ্ছা মা, কাজ কোথায় পাওয়া যায় গো? কিন্তু রেহান, তুই কাজ করলে তো ওখানে অনেক সময় দিতে হবে, তাহলে তুই পড়াশোনা করবি কখন? দরকার নেই আমার পড়াশোনার, ঘরে খাবার নেই, ওষুধ নেই, কিসের পড়াশোনা মা? নিরঞ্জনবাবু ছেলেটির সাংসারিক অবস্থা চাক্ষুষ করে অবাক হয়ে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, হায় ভগবান, এদের কি অবস্থা! উপরওয়ালাই বোধহয় আমাকে এখানে এনেছে। যদি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না ছেলেটা সত্যি সত্যিই অভাবের তাড়নায় পার্কে গিয়ে ভিক্ষে চাইছে। না, এদের জন্য কিছু একটা করতেই হবে। এই বাচ্চা, মানে রেহান, শোন, তোর বাড়িতে উপার্জন করার জন্য কেউ নেই নাকি? তোর বাবা? হঠাৎ করে নিরঞ্জনবাবুর কাছ থেকে এরকম প্রশ্ন শুনে ছেলেটি আর তার মা অবাক হয়ে দেখতে লাগলো। তারপর রেহান বলল, না, কেউ নেই। বাবা কাননবালা জুট মিলে কাজ করত। একদিন কারখানাতেই কাজ করার সময় দুর্ঘটনায় মারা যায়। জুট মিল থেকে ক্ষতিপূরণ হিসাবে কিছু টাকা দিয়েছিল, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ায় সেই টাকা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাই খাওয়া দাওয়া, আমার চিকিৎসা আর ওর পড়াশোনা সবই বন্ধ হয়ে গেছে। কিন্তু আপনি কে? আপনাকে তো আমরা ঠিক চিনতে পারলাম না। আমার নাম নিরঞ্জন কুমার। আপনাদের দুজনের অবস্থা দেখে আমি স্তম্ভিত। আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। আমি যা পেনশন পাই তা দিয়ে আমার আর আমার একমাত্র পরিচালকের খুব ভালোভাবেই চলে যায়। আমার আর কেউ নেই। মাসের শেষে কিছু টাকা বেঁচেও যায়। আশা করি তাই দিয়ে আপনাদের চিকিৎসা, খাওয়া দাওয়া হয়ে যায়। আর রেহানের পড়াশোনার ব্যাপারে আমি দেখছি যদি কিছু করতে পারি। একটা কাজ করুন, আমার কাছে কিছু পয়সা আছে, আমি দিয়ে যাচ্ছি। আপনারা খুব ক্ষুধার্ত, এখনই কিছু খাবার এনে খেয়ে নিন, আর কাল ঠিক এই সময় আমি আবার আসবো, কেমন? তারপর নিরঞ্জনবাবু রেহানদের হাতে কিছু টাকা দিয়ে ওখান থেকে চলে গেলেন। পরদিন যথা সময়ে নিরঞ্জনবাবু পার্কে গিয়ে ওই দুই বন্ধুর সামনে হাজির হলেন। তোমরা কিছু টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করতে পারো কি? ওই দুই বন্ধু আগে থেকেই নিরঞ্জনবাবুকে চিনত, আর তারা এও জানতো শহরের নামকরা আর.কে মেমোরিয়ালের সংস্কৃতের অবসরপ্রাপ্ত শিক্ষক তিনি। তাই উনি সাহায্য চাইছেন দেখে ওরা দুজনেই অবাক হয়ে গেল। তারপর ওরা দুজনেই উঠে দাঁড়ালো। তোমরা দুজনে তো কিছুই বলছো না, তার মানে সাহায্য করতে পারবে না, তাই তো? আপনি একজন অবসরপ্রাপ্ত সংস্কৃত মাস্টারমশাই। এই শহরে আপনাকে কম বেশি সবাই চেনে। আপনি খুব সম্মানীয়, তাই আপনি আমাদের সাহায্য চেয়ে লজ্জা দেবেন না। আমি আমার নিজের জন্য সাহায্য চাইনি। তাহলে তাহলে আপনি কার জন্য সাহায্য চাইছেন মাস্টারমশাই? আমি যার জন্য সাহায্য চাইছি, গতকাল তাকে তোমরা দুজনে পার্ক থেকে বের করে দিয়েছিলে। জানি অনেক বাচ্চা আছে যারা ভিক্ষে করে, ভিক্ষের পয়সা নিয়ে গিয়ে নেশা করে, কিন্তু সব বাচ্চা তা নয়। কোনো কোনো বাচ্চা পেটের জ্বালায় ছুটে আসে। তাই কাউকে দোষী সাব্যস্ত করার আগে সত্যটা একটু যাচাই করে নেওয়া হয়, না হলে আমরা অনেক বড় ভুল করে ফেলতে পারি।
তারপর নিরঞ্জনবাবু গতকালকের সমস্ত ঘটনা ওদের দুইজনকে বলতে লাগলেন। বিনা চিকিৎসায় বিনা আহারে দুইজন কত কষ্ট করে জীবন ধারণ করছে তা সবই বললেন। সবকিছু শোনার পর দুই বন্ধু স্তম্ভিত হয়ে গিয়েছিল আর ভিতরে ভিতরে অনুশোচনায় দগ্ধ হতে লাগলো। আর তাই আর্থিকভাবে সচ্ছল ওই দুই বন্ধু সমস্ত রকমভাবে রেহানদের সাহায্য করার প্রতিশ্রুতি দিল। কোনোভাবেই তারা রেহানের পড়াশোনা বন্ধ হতে দেবে না। একবার ভুল করলেও তারা দুজনেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা মানবিক দিক লুকিয়ে থাকে, তাই কেউ কোনো ভুল করলে প্রতিশোধ নেওয়াটাই শেষ কথা নয়। তাতে করে শুধুমাত্র গায়ের জ্বালাটুকুই মেটে, আখেরে লাভ কিছুই হয় না, বরঞ্চ মানবিকতার দিকটাকে জাগিয়ে দিতে হয়। নিয়মিত চিকিৎসা আর খাবার দাবারে রেহানের মা সুস্থ হয়ে উঠল আর রেহানও আগের মতো স্কুল যাওয়া শুরু করে দিল। চলো আমরা সবাই মিলে প্রার্থনা করি যাতে রেহান বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, ঠিক নিরঞ্জন বাবুর মতো। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে একটি লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই আরো নিত্য নতুন গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখো। তাহলে আমাদের চ্যানেলে নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।